আচ্ছা, ফার্স্ট প্রশ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি, বুদ্ধির গার্ডনারের তত্ত্ব থেকে এসেছে। তো গার্ডনারের মতানুযায়ী শিক্ষক শ্রেণীকক্ষে বিষয়বস্তুকে কেমন ভাবে উপস্থাপন করবে। ঠিক আছে, কেমন ভাবে উপস্থাপন করবে? প্রথমে আছে বুদ্ধির সমস্ত শ্রেণীগুলি যাতে অনুশীলন হয় বা অনুশীলিত হওয়ার সুযোগ পায় তেমন ভাবে করবেন। আরেক জায়গায় বলছে ভাষাগত এবং যুক্তি গাণিতিক বুদ্ধি যাতে অনুশীলিত হয় চেষ্টা করবেন। আরেক জায়গায় বলছে ভাষাগত, যুক্তিগাণিতিক, অন্তর্ব্যক্তি, আন্তঃব্যক্তি এইগুলো। আরেক জায়গায় বলছে সঙ্গীত ব্যতীত অন্যান্য সমস্তগুলো। তাহলে এখানে তোমরা প্রত্যেকেই যে অ্যান্সারটা দিয়েছো সঠিক দিয়েছো, যে বুদ্ধির সমস্ত দিকগুলোকে অনুশীলন করতে হবে। মানে এক কথায় বুদ্ধির গার্ডনারের যে যতগুলো দিয়েছেন 7টা এবং পরবর্তীকালে আরো বাড়িয়েছেন, তো এই সমস্তগুলোই যাতে অনুশীলন হওয়ার সুযোগ পাই সেটাই শিক্ষক চেষ্টা করবেন। আমি ক্লাসে শুধুমাত্র কোনো বাচ্চার ভাষাগত বুদ্ধিটা যাতে বৃদ্ধি পাচ্ছে বা তার গাণিতিক বুদ্ধিটা যাতে বৃদ্ধি পাচ্ছে এরকম ভাবে কোনো রকম বিষয়বস্তু উপস্থাপন করব না। অনেকে সঙ্গীতে ভালো হতে পারে, সেটাও যেন প্রকাশিত হয়। অনেকে খেলাধুলোই ভালো হতে পারে, কাইনেস্থেটিক যে ইন্টেলিজেন্স তাতে ভালো হতে পারে। তাহলে আমাকে সমস্ত দিকগুলোই তুলে ধরতে হবে। পরের প্রশ্নতে আমরা আসছি, ব্যক্তির নিজের সম্পর্কে ধারণা বিকাশের বৈশিষ্ট্য হলো। এক বলছে এটি ঊর্ধ্বক্রমিক, দুই বলছে শিক্ষক, পিতামাতা, সহপাঠী ইত্যাদিদের ইতিবাচক ভূমিকা থাকে, তিনে বলছে প্রথমে গৃহ পরিবারে প্রাথমিক নিজের সম্পর্কে ধারণা গড়ে ওঠে, পরে বিদ্যালয়ে প্রবেশের পর গৌণ নিজের ধারণা গড়ে ওঠে, তারপরে বলছে সবগুলি। হ্যাঁ, অনেকের উত্তর পেয়েছি, শিউলি পেয়েছি, সায়নী পেয়েছি, আনন্দ পেয়েছি, সঞ্জয় পেয়েছি, উর্মি, প্রত্যেকেই অ্যান্সার কিন্তু ডি দিয়েছ। অবশ্যই ডিটি একদম সঠিক অ্যান্সার। প্রত্যেকেরই আমরা উত্তর পেয়েছি যে ব্যক্তির নিজের সম্পর্কে ধারণা বিকাশ এটা ঊর্ধ্বক্রমিক। অবশ্যই এই বিকাশের ক্ষেত্রে আমাদের পরিবেশ তার ভূমিকা থাকে, পিতামাতা তাদের ভূমিকা থাকে, এবং পাশাপাশি গৃহ ও বিদ্যালয় উভয়ই কিন্তু ব্যক্তির নিজের সম্পর্কে ধারণা তৈরির একটা পথ রচনা করে থাকে। পরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন কিন্তু এই ধাঁচটাই বেশি পরিমাণে পড়ছে পরীক্ষাতে, আশা রাখবো এইরকমই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। 7 নম্বরে দেখেই বুঝতে পারছি এটা আমাদের পেঁয়াজের স্তরগুলোর সঙ্গে সম্পর্কিত আছে। প্রথম অপশন দিয়েছে কোনো বস্তুর সঙ্গে তুলনা করা, দ্বিতীয়ত বিভিন্ন বস্তুর মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যকে বোঝা, 3 নাম্বার বলছে পরিমাপ করা, 4 নম্বর বলছে সব বস্তুকে সজীব বলে মনে করা। তাহলে সজীব বলে মনে করা মানে আমরা অ্যানিমিস্টিক থিঙ্কিং এর কথা বলছি। তো অ্যানিমিস্টিক, অঙ্কিতা বি, চৈতালি বলছে বি, আনন্দ বলছে বি। আচ্ছা, তনুশ্রী, রিম্পা প্রত্যেকেই বলছে বি, সুস্মিতা পেয়েছি উত্তর বি, সঙ্গীতা উত্তর পেয়েছি বি। আচ্ছা, সঙ্গীতা বোস উত্তর দিল এ। মোটামুটি অনেকেরই উত্তর পেয়েছি বি বলেছে অনেকেই। এবারে আমার কোনো একজনকে দেখলাম সঙ্গীতা বোস মনে হয়, সে উত্তর দিয়েছে 1 নাম্বার যে স্তরটা সেন্সরি মোটর স্টেজ। কখনোই বাবা সেন্সরি মোটর স্টেজে
অ্যানিমেস্টিক থিঙ্কিং হয় না। সেন্সরি মোটর স্টেজটা 2 বছরের মধ্যে। তো অ্যানিমেস্টিক যে স্টেজটা বলেছিলাম, যে দেখবে তোমার বাচ্চা খেলতে খেলতে পড়ে গেছে মেঝেতে, তুমি মেঝেটাকে 1 চাপড় মেরে দিয়ে বাচ্চাকে ভোলাচ্ছ, দেখো বাবা মেঝেটাকে মেরে দিয়েছি, বাচ্চা কিন্তু কান্না থামিয়ে দেয়। তো এইটা ওই বাচ্চার 2 বছর 3 বছর সময়ে কিন্তু বেশি হয়। তার থেকে ছোট বয়সে যেটা সংবেদন সঞ্চালক মূলক যে স্তর, এখানে চালক দিয়েছে একই ব্যাপার, সংবেদন সঞ্চালক মূলক স্তর যেটাকে আমরা সেন্সরি মোটর স্টেজ বলি, এতে হয় না। এটাতে প্রাক সক্রিয়তার স্তর বা প্রি অপারেশনাল স্টেজে কিন্তু বাচ্চারা মনে করে সব জিনিসেরই প্রাণ আছে, সমস্ত জিনিসেরই প্রাণ আছে, এটাকে অ্যানিমেস্টিক থিঙ্কিং বলে। এটা কিন্তু বাচ্চারা করে থাকে এই প্রাক সক্রিয়তার স্তর। পরে আসছি মূর্ত সক্রিয়তা স্তরের বয়স সীমা। দেখো আমরা জানি, হ্যাঁ উত্তর পেয়েছি, আনন্দের অপশন সি পেয়েছি। আচ্ছা অঙ্কিতা সি, প্রত্যেকেই সি দিয়েছে দেখতে পাচ্ছি অনেকেই। হ্যাঁ একদম ঠিক, তনুশ্রী, চৈতালি, সুস্মিতা প্রত্যেকে উত্তর সি দিয়েছ, কারণ একদম আমাদের পড়ানোর সিলেবাসে পড়ে গেছে যে মূর্ত সক্রিয়তার যে স্তরটা, যেটাকে আমরা কংক্রিট অপারেশনাল স্টেজ বলছি। পুরো স্টেজটা আমি একবার বলে দিচ্ছি, যে সমস্ত স্টুডেন্টদের হয়তো ভুলে গিয়েছ, 0 থেকে 2 বছর এটা যে সংবেদন সঞ্চালক মূলক স্তর, যেটাকে আমরা সেন্সরি মোটর স্টেজ বলি। 2 থেকে 7 বছর এটাকে আমরা বলি প্রি অপারেশনাল স্টেজ। এবারে শোনা যাচ্ছে 2 থেকে 7 বছর এটাকে আমরা প্রি অপারেশনাল স্টেজ বলছি, আর 7 থেকে 11 বছর এটাকে আমরা বলছি কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটাকে মূর্ত সক্রিয়তার স্তর বলে। এবং তারপরের যে সময়টা অর্থাৎ 11 থেকে 18 বছর পর্যন্ত এইটাকে যৌক্তিক সক্রিয়তার স্তর বা যেটাকে ফর্মাল অপারেশনাল স্টেজ বলা হয়। আমরা এগুলো জেনেছি এবং পড়েছি। তাহলে একদমই সহজ প্রশ্ন ছিল, যে 8-এর উত্তর হবে সি, 7 থেকে 11 বছর। তারপরে পরের প্রশ্ন, কোহলবার্গের নৈতিক বিকাশের ক্ষেত্রে কয়টি পর্যায়? আমি আগে একটু বলে দেই, পর্যায় এই বিষয়টা কিন্তু মনে রাখবো, যে স্টেজ লেবেল নয়। আচ্ছা আমি একটু জানতে চাইছি যে পর্যায়কে বাংলাতে কি বলে? যে কোনো একজন বলবে, মানে ইংলিশের এর মিনিং কি দাঁড়ায়? লেভেল। স্তর। লেবেল না স্তর? লেভেল। পর্যায়কে লেভেল বলে ইংরেজিতে স্যার, আর স্টেজকে স্তর বলে। আর স্টেজকে স্তর বলে। আচ্ছা, তো কোহল এইটা আমি একটু জেনে নিচ্ছি, কারণ বাংলা কোয়েশ্চেনে আমার প্রচন্ড একটা মানে কনফিউশন হয়ে যায় মাঝে মাঝেই। তো পর্যায় মানে লেভেল যদি হয় তাহলে উত্তর হবে 3টি, আর পর্যায় মানে যদি স্টেজ হয় তাহলে উত্তর হবে 6টি। কারণ আমরা পড়েছি কোহলবার্গের তত্ত্বে 3 levels, each levels divide into 2 stages। এইটুকু আমি তোমাদেরকে বললাম। যখন এই রকম কোনো প্রশ্ন পড়বে আমার তরফ থেকে তোমাদেরকে একটুই জাস্ট বলা, প্লিজ চেক দ্য ইংলিশ কোয়েশ্চেন। একটু তোমরা
ইংলিশ কোয়েশ্চেনটা চেক করবে ওখানে স্টেজেস বলছে না লেভেল বলছে। তো যদি কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব, যেটাকে আমরা মোরাল ডেভেলপমেন্ট থিওরি বাই কোহলবার্গ বলেছিলাম, তো সেখানে 3 লেভেলস ছিল আর তার প্রত্যেকটা লেভেল দুটো করে স্টেজেসে ভাগ ছিল, তাই 3 into 2 6 স্টেজেস। ঠিক আছে, আশা রাখবো যে যা উত্তর দিয়েছো এখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যদি ইংলিশ প্রশ্নে লেভেল লেখা থাকে তাহলে 3 করব, আর ইংলিশ প্রশ্নে যদি স্টেজেস লেখা থাকে তাহলে আমরা 6 করব। নেক্সট প্রশ্নেতে আমরা যাব। খুব সুন্দর প্রশ্ন, আমরা পড়িয়েও ছিলাম। পেঁয়াজের নির্মিতিবাদ আর ভাইগটস্কির নির্মিতিবাদ, এই দুটো জাস্ট প্রথমে আসছি। পেঁয়াজের নির্মিতিবাদ এটা কোন ধরনের নির্মিতিবাদের সঙ্গে সম্পর্কযুক্ত? একে বলছে মৌলিক, দুই বলছে ট্রাইভিয়াল, তিনে বলছে ব্যক্তি নির্ভর এবং চারে বলছে সমাজ নির্ভর। আচ্ছা, অনিন্দিতা, সুস্মিতা, তনুশ্রী, সচিন, প্রিয়াঙ্কা প্রত্যেকে উত্তর সি দিয়েছে। সঙ্গীতা দাস উত্তর সি দিয়েছে। উর্মি, মাধুরী, তারপরে রুদ্র, আচ্ছা অর্পিতা, প্রত্যেকে উত্তর সি দিয়েছ, একদম ঠিক। জাস্ট আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, যখন এই প্রশ্নগুলো পড়বে একটু ইংলিশ টার্মগুলো দেখে নিবে। এর যে তত্ত্ব ছিল বৌদ্ধিক সম্পর্কিত, তো এটা ইন্ডিভিজুয়াল হয়, প্রত্যেকের যে বুদ্ধির ব্যাপারটা ইন্ডিভিজুয়াল হয়, তাই এটাকে আমরা ব্যক্তি নির্ভর বলবো। আর 30-এ ভাইগটস্কিকে কোন ধরনের, মানে ভাইগটস্কিকে নয়, ভাইগটস্কির মতবাদটাকে, আমি তোমাদেরকে যখন মতবাদটা লিখেছিলাম তখন এর ইংলিশ নামটাও বলে দিয়েছিলাম। হ্যাঁ, উর্মি, অঙ্কিতা, আচ্ছা অনেকেই দেখছি উত্তর, অনেকেই নয় সবাই উত্তর কিন্তু এ দিচ্ছ, একদম সঠিক উত্তর। আমরা বলেইছিলাম এটাকে সোশ্যাল বা সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব বলা হয়। ঠিক আছে, সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব বলা হয়, সমাজের সঙ্গে নির্ভরশীল ছিল ভাইগটস্কির তত্ত্ব। অবশ্যই তোমরা ভাইগটস্কির তত্ত্বে কি কি পড়তে হবে শুনে নিয়েছো। জেডপিডি পড়বো আমরা, এমকেও পড়বো, স্ক্যাফোল্ডিং পড়বো, খুব ইম্পর্টেন্ট এই তিনটেই কিন্তু পরবর্তীকালে আলোচনা আছে, দেখতে পাবো। দেখো 21 নাম্বার প্রশ্ন, শিশুর যথাযথ বিকাশের জন্য গুরুত্বপূর্ণ প্রাক শর্ত হলো তার শারীরিক বিকাশ সম্পর্কে নিশ্চিত হতে হবে। বক্তব্যটি কেমন? ভুল হতে পারে, কারণ বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়। সঠিক, কারণ বিকাশের সঙ্গে অন্যান্য বিকাশ, মানে শারীরিক বিকাশের সঙ্গে অন্যান্য বিকাশও জড়িত। তারপরে সঠিক, কারণ বিভিন্ন দিকে বিকাশের ক্ষেত্রে শারীরিক বিকাশ গুরুত্বপূর্ণ। আর এক ডিএতে বলছে ঠিক নয়, কারণ শারীরিক বিকাশে অন্যান্য দিকের ওপরে কোনো প্রভাব বিস্তার করে না। অঙ্কিতা, রিম্পা প্রত্যেকে উত্তর বি দিচ্ছে, সচিনও উত্তর বি দিচ্ছে, সুস্মিতা, তনুশ্রী প্রত্যেকে উত্তর বি, উর্মি উত্তর বি, একদম ঠিক। আমরা প্রথম দিনে যখন পড়েছিলাম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তখন একটা আমি বলেইছিলাম তোমাদেরকে যে তোমার যদি শরীর খারাপ থাকে তাহলে কিন্তু তোমার মানসিক বিকাশ ব্যাহত হবে। তোমার মানসিক বিকাশ ব্যাহত হলে তোমার প্রাক্ষবিক বিকাশ ব্যাহত হবে। তোমার প্রাক্ষবিক বিকাশ ব্যাহত হলে তোমার সামাজিক বিকাশ ব্যাহত হবে। মানে প্রথমে শারীরিক বিকাশ, ইটস রিলেটেড টু
মেন্টাল যে আমাদের অ্যাবিলিটি বা ডেভেলপমেন্ট সেটা রিলেটেড, ইমোশনাল ডেভেলপমেন্ট, আবার ইমোশনাল ডেভেলপমেন্ট রিলেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট। তাহলে সমস্ত দিকগুলোই কিন্তু জড়িত। তাই দেখো অপশন বিটাকে আমরা সঠিক নিব, কারণ শারীরিক বিকাশের সঙ্গে অন্যান্য বিকাশগুলোও সম্পর্কিত। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, হয়তো মনে আছে অনেকেই, তোমার যদি শরীর খারাপ থাকে কোনো মতেই তোমার পড়াশুনোতে মনোযোগ বসাতে পারবে না। আবার যদি তোমার মানসিক দিক দিয়ে কোনোভাবে দুর্বল হয়ে থাকো, তা তুমি কোন ধরনের ইমোশনাল অ্যাক্টিভিটি গুলো, মানে আনন্দ, আবেগ, ভয়, এটা তোমার কন্ট্রোলে থাকবে না। আর যখন এগুলো তোমার কন্ট্রোলে থাকবে না, তখন তুমি অ্যাজ এ গুড সিটিজেন আর গুড পিপল ইন সোসাইটি তার মধ্যে নিজেকে আইডিয়াল হিসাবে এস্টাবলিশ করতে পারবে না। তাহলে অবশ্যই 21-এ আমরা বি কে সঠিক উত্তর ধরবো, যে শারীরিক বিকাশের সঙ্গে অন্যান্য বিকাশগুলিও সম্পর্কযুক্ত। এই সাজানোগুলো আছে। প্রথমে একটা দিয়েছে দেখো 13 নাম্বার কোয়েশ্চেন, একটি বালক, ভালো করে চিন্তা ভাবনা করো, কার্যকারণ সহকারে বিমূর্ত চিন্তা করতে পারে, আবার সম্ভাবনাগুলিকে পরীক্ষাও করতে পারে। তাহলে পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী সে কোন স্টেজে রয়েছে? শিউলি বলল বি, আনন্দ বলল সি, আচ্ছা সুস্মিতা বলল সি, অঙ্কিতা সি, আচ্ছা বাদ বাকি রিম্পা, সায়নী প্রত্যেকে উত্তর সি দিচ্ছে। তারপরে উর্মি দেখলাম, রুদ্র দেখলাম সি, সচিনও সি, আচ্ছা অর্পিতা গোড়াই বি, অনামিকা সাহা বি। আচ্ছা আমার জাস্ট এখানে একটু প্রশ্ন, যারা বি উত্তর দিয়েছ, মূর্ত চিন্তা কি আর বিমূর্ত চিন্তা কি? আচ্ছা একজন ডিও দিল দেখলাম, যে ডি দিল সে তো আসছি পরবর্তীকালে যে উনি কোনটাকে করতে চাইছেন, কারণ পেঁয়াজের তো 4টা তত্ত্ব, প্রাক সক্রিয়তা, মূর্ত সক্রিয়তা, যৌতিক। একদম প্রথমটা হচ্ছে সংবেদন সঞ্চালকমূলক, মানে যেটা 2 বছরের মধ্যে। তো যারা ডি উত্তর দিয়েছিলে বা বি উত্তর দিয়েছিলে, যে কোনো একজন মাইক্রোফোন, যে কোনো স্যার এখানে মুক্ত মুক্ত সক্রিয়তার স্তর মানে আমরা 3 নম্বর স্টেজটাকে বুঝি, মূর্ত যেটা সক্রিয়তা মানে তুমি 3 নাম্বার স্টেজটাকে বুঝো। আচ্ছা তাহলে বিমূর্ত মানে কোনটাকে বুঝবে? হাইপোথেটিক্যাল, যেটা যৌতিক 4 নম্বর। 4 নম্বর। মানে তাহলে তুমি কি কার্যকারণ করে, সম্পর্ক। যখন বলছে কার্যকারণ সম্পর্ক সহকারে বিমূর্ত চিন্তা করতে পারছে, তো বিমূর্ত চিন্তা মানে যেগুলো স্পর্শযোগ্য নয়। যেমন বলেছিলাম আমার মা আমাকে কতটা ভালোবাসে, তোমার দেশমায়ের প্রতি কতটা ভালোবাসা, বা আরো অন্যান্য সমস্ত যে ভৌতিক দিক বা ঈশ্বরবাদ, এই যে দিকগুলো সি হবে, বাচ্চা, সি হবে। তাহলে অবশ্যই সি, যেটাকে আমরা ফর্মাল অপারেশনাল স্টেজ বলছি। ফর্মাল অপারেশনাল স্টেজ, আশা রাখবো প্রত্যেকে বুঝতে পারছি। স্যার বলছি বিমূ এখানে তো বলে আচ্ছা দিয়েছে স্যার বিমূর্ত চিন্তা। বিমূর্ত চিন্তা বলে দিচ্ছে মানে মূর্ত হবে তাহলে না স্যার এটা? বলছি যে এখানে তো বলেই দিয়েছে হ্যাঁ হ্যাঁ বিমূর্ত হ্যাঁ, চিন্তা করতে আচ্ছা আচ্ছা, হবে। তুমি উত্তর বিমূর্ত সি বলেছিলে তাই চিন্তাটা তো? যৌক্তিক সক্রিয়তা, হ্যাঁ স্যার যৌক্তিক আচ্ছা আচ্ছা ঠিক সক্রিয়তার আছে ঠিক আছে, স্তরে স্যার, তাই তো যে হুম হুম হুম, না বিমূর্ত একদম ঠিক। চিন্তা করতে পারে, মানে ওরা মানে মানে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে ওরা। হ্যাঁ এটাই বলেছিলাম, যেগুলো আমাদের স্পর্শযোগ্য নয় সেগুলো সম্পর্কেও ধারণা করতে পারবে। যে তুমি তোমার বাচ্চাকে যে ভগৎ সিং আমাদের দেশের জন্য কতটা বীরত্বের সঙ্গে লড়াই করেছেন, তার দেশের প্রতি যে ভালোবাসা, এইটা যদি তোমার একটা
ক্লাস 2 এর বাচ্চা লিখে দেয়, তাহলে বুঝেই নিতে হবে সে হচ্ছে তার মা বাবা লিখে দিয়েছে অথবা তার স্কুলের মাস্টার লিখে দিয়েছে বা টিউশনের মাস্টার লিখে দিয়েছে। কখনোই কিন্তু ভগৎ সিং এর দেশের প্রতি ভালোবাসা কেমন ছিল এটা ক্লাস 2 এর বাচ্চা লিখতে পারবে না। তখন তার মধ্যে যে লাভ অফ প্লেস, লাভ অফ কান্ট্রি এটা তৈরি হয় না। তাহলে অবশ্যই আমরা যখন মানুষ বিমূর্ত বিষয় সম্পর্কে চিন্তা করতে পারছে সেটাকে আমরা যৌক্তিক সক্রিয়তার স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে কিন্তু ফেলবো, মানে পেঁয়াজের 4 নাম্বার স্তরে ফেলবো। 14 নাম্বার প্রশ্ন, পেঁয়াজের স্তরটি কোনটি ক্রম পর্যায়ে সাজানো রয়েছে? আচ্ছা, প্রত্যেকেই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা আমি অনেকবারই আলোচনা করে ফেলেছি পড়ানোর আগেই। প্রথমেরটা হচ্ছে সেন্সরি মোটর, মানে সংবেদন সঞ্চালকমূলক। তারপরে প্রি অপারেশনাল, মানে পাক সক্রিয়তার স্তর। তারপরে কংক্রিট অপারেশনাল, মূর্ত সক্রিয়তার স্তর। তারপরে ফর্মাল অপারেশনাল, যৌক্তিক সক্রিয়তার স্তর। মানে দেখাই যাচ্ছে অপশন ডি হবে এটার সঠিক উত্তর, কারণ এই 4টা স্তর খুবই সোজা, তাই সাজানোটা আমাদের পক্ষে খুব একটা কঠিন হবে না। যাদের অনেকগুলো করে স্তর থাকবে সেই জিনিসগুলো, যেমন তোমরা কোহলবার্গের নৈতিকতার যে তত্ত্বটা পড়েছো 3 লেভেল 6 স্টেজেস, ওখানে কনভেনশনাল ছিল, নট অপারেশনাল। প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, আবার তাদের দুটো করে ভাগ ছিল। তোমরা অবশ্যই হিঞ্জের ডেলিমার গল্পটা আমার কাছে শুনেছো। যখন সেকেন্ড ব্যাচের ক্লাস হবে, যদি কেউ না শুনে থাকো আমি তোমাদের ক্লাসটা দিব, তোমরা জয়েন করবে তখন। নেক্সট প্রশ্ন আসছি, 11 নাম্বার প্রশ্ন। এইটা হচ্ছে যে তোমরা বলছিলে এটাকে এনসিইআরটি সিলেবাস অনুযায়ী আমাদের যে সিটেট আছে তার ধাঁচে প্রশ্ন বলছে, কোন বালককে যদি ক খ গ 3টি অসমান পাথরের টুকরো দেখিয়ে বলা হয় যে ক টুকরোটি খ এর থেকে বড়, গ টুকরোটি খ এর থেকে বড়, তবে গ টুকরোটি সব থেকে বড়। আবার যদি বলা হয় রাম শ্যামের থেকে বড়, শ্যাম যদুর থেকে বড়, কে সব থেকে বড়? এই রকম বলছে যে বালকটি যদি সঠিক উত্তর দিতে সক্ষম না হয়, বালকটি যদি সঠিক উত্তর দিতে সক্ষম না হয়, প্রশ্নটা ভালো করে শুনবো, তাহলে সে কোন স্তরে রয়েছে? তাহলে সে কোন স্তরে রয়েছে? বাবা কেউ এস উত্তর দিচ্ছ যে? আচ্ছা, অনেকের উত্তর পেলাম, কিছু লোকের উত্তর পেলাম এ, কিছু লোকের উত্তর পেলাম বি। আমাকে একটু বলতে পারবে সিরিয়েশনটা কোন স্টেজে রয়েছে? সাজাতে পারবে? মূর্ততে রয়েছে। সাজানো যেটা আমরা একটু আগে দেখে এসেছি, সে সাদৃশ্য বৈসাদৃশ্য এগুলো সাজাতে পারবে, সে হচ্ছে মূর্ত স্তরে। তাহলে বলছে এটার উত্তর দিতে সক্ষম নয়, মানে ছোট বড় এরকম কে সেটা উত্তর দিতে পারছে না, মানে সে সিরিয়েশন করতে পারছে না। মানে সে কংক্রিটে আছে, তাহলে করতে পারছে না মানে তার আগেটাতে আছে। দেখো আমার কথাটা বুঝতে পারলে কিনা। আমরা জানি যে কংক্রিট অপারেশনাল স্টেজে বাচ্চারা সিরিয়েশন করতে পারে, সাজাতে ফাজাতে পারে।
তাহলে সাজাতে স্যার পারছে না। আপনি কোনটা আলোচনা করছেন স্যার, 11টা না 12টা? 11। আমি যে প্রশ্নটা বলবো তোমরা সেটারই উত্তর দিবে। অনেকে আগে 11 নম্বর প্রশ্নের উত্তর এটা, 12 নম্বর প্রশ্নের উত্তর ওটা, এরকম কিন্তু দিবে না। তোমাদেরকে জাস্ট এটুকুই আমার বলা, কনফিউশন বাড়বে স্টুডেন্টদের মধ্যে। তাহলে এটাকে আমরা বলবো কি, যে পাক সক্রিয়তার স্তরে বাচ্চাটা আছে, বলছে দিতে সক্ষম নয়, মানে আগের স্টেজে আছে। প্রশ্ন কিন্তু আমরা ভালো করে পড়বো, প্রশ্ন কিন্তু আমরা ভালো করে পড়বো। আবার বলছি যে যখন আমরা উত্তর করব তখন ভালো করে পড়তে হবে প্রশ্নটা হয় আছে না নয় আছে। এখানে দেখো বলছে বালকটি যদি সঠিক উত্তর দিতে সক্ষম না হয় তাহলে কোন স্টেজে দিতে পারতো, কোন স্টেজে 3 নাম্বার স্টেজে সে দিতে পারতো। তাহলে সে দিতে পারছে না, মানে কোন নাম্বার স্টেজে আছে সে, তার আগের স্টেজটাতে, মানে সে 2 নাম্বার স্টেজে আছে। মনে করো দেখো তোমার ছোট বাচ্চা, তাকে 1 গ্লাস এরকম করে বুঝিয়েছিলাম, 1 গ্লাস জুস একটা বড় পাত্রে রাখলে, দিয়ে লম্বা পারা পাত্র দেখা গেল কাঁচের গ্লাস, হাফ জুস আছে। আর একটা ছোট পারা পাত্র দিলাম যেখানে কানাই কানাই ভর্তি আছে জুসটা, সেটা ছোট কিন্তু পরিমাণে একই 100 ml। তোমার বাচ্চা কিন্তু কোনটাকে নিবে, কানাই কানাই ভর্তি, সে ভাববে এই গ্লাসটাতে ভর্তি আছে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এটা সে যে স্টেজটাতে আছে সেখানে সিরিয়াসেন সে পারেনি, সে ছোট বড় করে সাজাতে পারেনি। আমি বলেছিলাম ছোট বড় করে সাজানোগুলো এই স্টেজে হয়। আশা রাখছি বুঝাতে পেরেছি। পরের প্রশ্ন 12 নাম্বার প্রশ্ন। আবার এই প্রশ্নগুলো আসছে ফিরে ফিরে, যে একটি বালক তার এতগুলো জিনিস হয়েছে, কি হয়েছে, সঠিক কার্যকারণ ব্যাখ্যা দিতে পারছে, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারছে, সম্ভাবনা থেকে প্রকৃত সত্যকে চিন্তা করতে পারে এবং সমস্যা সমাধানে স্বাচ্ছন্দ্য বোধ। একদমই সোজা প্রশ্ন। যেহেতু 4টি স্টেজ রয়েছে, 4টি স্টেজের কি কি বৈশিষ্ট্য আমরা প্রত্যেকেই জেনে গেছি, একদম চোখ বন্ধ করে প্রত্যেকেই উত্তর সঠিক দিয়েছো। এটাকে আমরা ফর্মাল অপারেশনাল স্টেজ, অপশন সি, যৌক্তিক সক্রিয়তার স্তরে ফেলতে পারি, যৌক্তিক সক্রিয়তার স্তরে ফেলতে পারি। এই প্রশ্নগুলো সোজা, কিন্তু 11 নাম্বার প্রশ্নটা একটু অন্যরকম ছিল। এখন এগুলো 11 নম্বরটা অ্যান্সারটা কি বললেন? 11 নম্বর অপশনটা আমরা এ যাব, এ। বোঝাতে পারলাম সচিন? কিন্তু স্যার আমাকে বলো। যুক্তি যদি দেখাতে না পারে তার মানে তো সে মূর্ত সক্রিয়তা স্তরেই তো আছে। স্যার যদি 11% এ কি করে হবে স্যার? পাক সক্রিয়তার সঙ্গে কি করে হবে? আরে বা পাক কারণ সক্রিয়, ওই 11 নম্বরে সক্ষম না হয় বলেছে, না ভালো হয় করে বলেছে। পড়ো না, আমি বারবার প্রশ্নটা বলছি যে যে দেখো বলছে ক খ গ এরকম 3টা পাথর দিয়েছে, কে বড় কে ছোট সে সেগুলা বলতে পারছে, ঠিক আছে। আবার এটা সেগুলো করতে পারছে, দিয়ে দেখো লাস্টে বলছে এই প্রশ্নগুলোর যদি উত্তর দিতে সক্ষম না হয়, মানে সে আগের স্টেজটা আছে, প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। খাতা খুলো বা আমি যে পিডিএফ গুলো পাঠিয়েছি পিডিএফটা দেখো, সিরিয়াসেন কোন স্টেজে আছে, সিরিয়াসেন আছে তার 3 নাম্বার স্টেজে। তাহলে সিরিয়াসেন পাচ্ছে না, সে ছোট থেকে বড় সাজাতে পারছে না। যদি বলতো উত্তর দিতে সক্ষম হয় তাহলে আমরা বলতাম কংক্রিট অপারেশনাল। একটু প্রশ্নটা পড়ো, লেখা আছে বালকটি যদি সঠিক উত্তর দিতে সক্ষম না হয়, তোমরা তাড়াহুড়োতে এই ভুলটাই করে আসবে আর 5 থেকে 6টা নাম্বার কাটিয়ে আসবে। এখন থেকে যদি সচেতন না হও, যদি তুমি সচেতন থেকেছো যে আমি দেখেছি সক্ষম না হয়, তারপরে তুমি উত্তর ভুল করেছো, আমি কিচ্ছু বলবো না,
আমি পড়িনি, আমার পড়া হয়নি, কিন্তু যখন বাড়িতে এসে দেখছি কি লেখা আছে, হাই, সক্ষম না হয়, আমি তো সক্ষম হয় করে চলে এসেছি। এই ভুলটা কিন্তু অনেক কষ্ট দিবে, এটাই তোমাদেরকে আমার বলা। এই ভুলটা কিন্তু অনেক কষ্ট দিবে। তুমি একটা কোনো প্রশ্ন পারলে না, আমি যখন সিটেট দিয়েছিলাম তখন একটা প্রশ্নতে আমি 9 লেখাটা ছিল, মানে নট লেখা ছিল আর কি, তো আমি নটটা খেয়ালই করিনি। দেখবো ওই সব জিনিসগুলো ছোট্ট করে লেখা থাকে, খেয়াল না করার জন্য প্রশ্নটা সোজা পড়েছি, উত্তর করে দিয়ে চলে এসেছি। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, প্রত্যেককেই বলা যে প্রশ্নটা ভালো করে পড়বো। তাহলে আমরা 12 নাম্বার উত্তরটাও জানলাম। তারপরে আসবো পরের স্লাইডে। খুব সুন্দর প্রশ্ন। এবারে একটু একটু করে আমাদের প্রশ্নগুলোতে অন্য রকম চিন্তা ভাবনা আসছে। একটি শিশুর সাধারণভাবে মস্তিষ্ক পরিণত হবে কোন স্টেজে বা কোন বয়সে এসে? 3 বছর বয়সে এসে, 11 বছর বয়সে এসে, 6 বছর বয়সে এসে, 18 বছর বয়সে এসে? আচ্ছা, অনামিকা, রিম্পা, অঙ্কিতা, শ্রাবণী, উর্মি, তনুশ্রী, প্রত্যেকে উত্তর। সচিন, সায়নী, শিউলি, প্রত্যেকে উত্তর কিন্তু সি দিচ্ছ। একদমই সঠিক অ্যান্সার। একটু মনে রাখবে 95% কিন্তু মস্তিষ্কের বিকাশ ঘটে কিন্তু আপ টু 6 ইয়ার। আর এটাকে কাজে লাগিয়েই কারা বড় হয়েছে গো? হরলিক্স, বোর্নভিটা, তাই না? এই কোম্পানিগুলো এটাকেই কাজে লাগিয়েছে যে আপনার শিশুর এই সময় দরকার হরলিক্স, কমপ্লেন, বোর্নভিটা, যাতে তার মস্তিষ্ক পরিণত হয়। মোটামুটি মনে রাখবে 90 to 95% মস্তিষ্কের বিকাশ 6 বছরের মধ্যে হয়ে যায়। তাই যারা মা আছো বা আছেন তাদেরকে আমার একটাই বলা, বাচ্চাদেরকে কিউরিয়াস কাজের মধ্যে অ্যাক্টিভ রাখবেন এবং তার যে কিউরিয়াসিটি সেটাকে দমন করবেন না প্রয়োজন ছাড়া। অনেক ক্ষেত্রে তারা এমন কিছু করে বসে বা করে বসতে চায়, সেটা করতে দেওয়া যায় না। কিন্তু আপনাদেরকে পড়াচ্ছি আমি, আপনারা পড়ছেন বা তোমরা পড়ছো, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আমি শিশুদের সঙ্গে থাকবো খালি স্কুলে, কিন্তু আমি যদি বাড়িতে ভাই বোন, আমার ছেলে মেয়ে, তাদেরকেও না বোঝার চেষ্টা করি, তাহলে আমার কোনোভাবেই এই যে সিডিপি পড়ছি এটা সম্পূর্ণ হলো না। প্রত্যেকটা বাচ্চা তাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, স্টেজেস অফ ডেভেলপমেন্ট, তাদের মোটিভেশন, ইনস্টিং, ইমোশন, এগুলো কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন বা তোমরা করবে। তাহলে মাথায় মনে রাখবো 6 বছরের মধ্যে মস্তিষ্ক পরিণত হয়ে যায় প্রায় কাছাকাছি। তাহলে তোমরা যাদের বাচ্চারা ছোট আছে একটু ভালো করে তাদের যত্ন নেবে, পুষ্টিক সম্পন্ন খাবার দিবে যেগুলোতে পুষ্টিগুণ রয়েছে। দয়া করে কুরকুরে, লেজ, ঠিক আছে, আরো কি সব নামগুলো আছে আমাদের বাড়িতেও খাই, মোটু পাতলু, এগুলো থেকে একটু দূরে রাখবে। এগুলোতে কিচ্ছু নাই। তোমার যেমনই অবস্থান হোক না কেন সবজিটা খাওয়াতে পারবেই, এটুকু আমি আশা রাখি। ঝিঙ্গে আছে, পটল আছে, ভেন্ডি আছে, কত রকমের সবজি আছে, সেগুলো সেদ্ধ ভাত খাওয়াবে। শাক রয়েছে,
এই জিনিসগুলো একটু লক্ষ্য করে পড়ার সঙ্গে সঙ্গে একটু বলে গেলাম। পরে 64 নাম্বার প্রশ্ন, ব্যক্তির বিকাশ বা জীবন বিকাশের কোন স্তরকে রহস্যমূলক স্তর বলে? শৈশব, বয়ঃসন্ধি, প্রাপ্তবয়স্ক, আর কোনোটি নয়। অঙ্কিতা উত্তর দিয়েছে এ, অর্পিতা দিয়েছে বি, আচ্ছা বাকিরা দিয়েছে বি, আচ্ছা সচিন দিয়েছে এ, আচ্ছা অঙ্কিতা প্রথমের দিকে, অঙ্কিতা সাহা নয়, অঙ্কিতা প্রথমে, অঙ্কিতা দাস। জাস্ট একটু পার্সোনাল প্রশ্ন, যদিও দাস করা নয় উচিত স্যার, নয়। রায়। রায়, রায়, দাস আচ্ছা নয় রায়, স্যার, রায় রায়। আচ্ছা রায়, রায়। তুমি কি একজন আর মা এ, আর নাকি? এ ওয়াই স্যার, রে স্যার, রে আমি স্যার। বুঝলি, তুমি কি মা? না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, উত্তরটা সঠিক দিয়েছো, তার জন্য আমি জাস্ট জিজ্ঞাসা করলাম, কারণ অনেকেই তো মা আছেন এখানে। হ্যাঁ তো স্যার, কারণ স্যার তার রহস্যমূলক বলা বয়ঃসন্ধিকালটা একদম স্যার ঝড় ঝঞ্ঝার একদম একদম, ঝড় কারণ ঝঞ্ঝার কাল বলা হয়। হ্যাঁ, ঝড় ঝঞ্ঝার কাল, এই সময়টাকে আমরা বলি যে সব চাইতে আমাদের জীবনে পরিবর্তন ঘটে। কিন্তু ছোট বয়সে বাচ্চাদের মধ্যে কিউরিয়াসিটি ডেভেলপমেন্ট ঘটে, যেটা আমি একটু আগে বলছিলাম, যে বাচ্চাদের মধ্যে যে কিউরিয়াসিটি, সেটাকে আপনারা নষ্ট করবেন না, দমিয়ে দিবেন না। তো এই সময়টাই বাচ্চাদের কালটাকে বলে রহস্যমূলক কাল। এই সময় বাচ্চারা প্রচুর কিউরিয়াস হয়। তবে এর সঙ্গে আরো একটু বলে রাখা, বাল্যকালেও কিন্তু হয় এই রহস্যমূলক যে স্তরটা, বাল্যকালেও হয়। তো এখানে আমরা কিন্তু শৈশব কালটাকে মেনে চলবো, কারণ বাচ্চাদের এই সময়টাই কিন্তু প্রচুর পরিমাণ কিউরিয়াসিটি ডেভেলপ হয়। কিন্তু অপশনের ডিতে আবার কোনোটি নয় দেওয়া আছে, অপশন ডিতে কোনোটি নয় আবার দেওয়া আছে। তো যদি এটাতে বাল্যকাল থাকতো, সেটাকে আমরা উত্তর প্রথমে করতাম। যেহেতু শৈশব আছে, আপ টু 5 ইয়ার্স পর্যন্ত শৈশবকাল থাকে, তো যখনই বাচ্চার 2-3 বছর যখনই বাচ্চার 2-3 বছর ক্রস করে যাচ্ছে, তখনই তার মধ্যে কিন্তু আস্তে আস্তে মা এটা কি, বাবা ওটা কি, কাকু এটা কেন হয়, আচ্ছা এরোপ্লেনটা আমারটা কেন এরকম ভাবে যাচ্ছে না, এই রকম তাদের মধ্যে কিন্তু জিজ্ঞাসা চলে আসে। তাই যেহেতু শৈশব আছে, আমরা শৈশবটাকে নিয়ে চলবো। কেউ যদি বলে না স্যার আমি ডি করব, তারটা কিন্তু আমি ভুল বলতে পারি না, তারটাকে আমি ভুল বলতে পারি না। এরকম প্রশ্ন যদি বাই চান্স পড়ে যায়, এর উত্তর পর্ষদ জানিবে, সেটাই আমাদের কিচ্ছু করার নেই। স্যার তখন দেবে ডিটা হতে পারে স্যার, স্যার ডিটা হতে পারে একমাত্র আমার যেটা মনে হয় হুম, স্যার, ডিটা হতে পারে একমাত্র ধরুন যেগুলো স্যার মানে স্পেশাল চাইল্ড, প্রবলেমেটিক চাইল্ড, সেই না ক্ষেত্রে না স্যার না না, ডিটা এরকম হতে নয়, পারে। এরকম কারণ নয়, যে না কোনো কারণ বাচ্চার স্যার বাবা। ওই সময়টা ওদের তো স্যার ইয়ে হয় না, এমনি স্যার না নর্মাল যেটা স্যার, সেটা তো ওদের তো ইয়ে হয় স্যার, না মানে না, যারা রহস্য 7 বছর, যারা 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর পর্যন্ত রহস্যমূলক থাকে, একদমই না বলবো না, একদমই না বলতে পারি না। তো এইরকম উত্তর পর্ষদের দিকে আমাদেরকে তখন ভাবতে হবে। দেখবে যারা এবারে এসএসসি দিয়েছো অনেকেই, তারা দেখেছো কিছু প্রশ্নের উত্তর অল অ্যাবাভ নিয়েছে, কিছু প্রশ্নের উত্তর 2টো নিয়েছে, 3টে নিয়েছে। যেমন আমাদের তোমার এডুকেশনের অনেক উত্তর 2টো নিয়েছে, 3টে নিয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু এরকম ব্যাপার। তো রহস্যমূলক মানে বাচ্চার মধ্যে কিউরিয়াসিটি ডেভেলপমেন্ট ঘটে ওই 3 বছর, 4 বছর, ঠিক আছে, এইরকম সময় থেকেই কিন্তু হতে শুরু করে। 10 বছর, 9 বছর পর্যন্ত কিন্তু এগুলো থাকে বাচ্চার মধ্যে। এমনটা নয় যে বাঁধা ধরা নিয়ম, আমার বাচ্চার 5 হয়ে গেছে মানে সে আর রহস্যমূলক স্তরে থাকবে না,
সে একদম পরের স্টেজে, এরকম করে কিন্তু সিডিপির উত্তর হয় না। তো এই জন্য আমি এটাকে দুটোকেই বলে রাখলাম, শৈশবকাল এবং বয়স মানে যেটাকে বাল্যকাল সেটাকে আমরা বলতে পারি। বয়স সন্ধিকাল কিন্তু কোনো মতেই নয়, কারণ বয়স সন্ধিকালে তোমার মধ্যে কিন্তু আস্তে আস্তে কি চলে আসছে বলতো, যুক্তি চলে আসছে। বয়স সন্ধিকাল মানে 11-র পর থেকে 19 বছরের কাছাকাছি বা 18 বছরের কাছাকাছি তোমার মধ্যে কিন্তু আস্তে আস্তে যুক্তি চলে আসছে। এরপরে আমরা যাব 65 নাম্বার প্রশ্ন। কোন মনোবিজ্ঞানী শিশু বিকাশের ঊর্ধ্বক্রমিক তত্ত্বের কথা মানে ব্যক্ত করেছেন বা ব্যক্ত করেছেন? কে এই তত্ত্ব দিয়েছেন? এটা ফ্ল্যাট প্রশ্ন। এই প্রশ্ন আমাদেরকে অজস্র বই পড়তে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে পেতে পারি। কারণ এগুলো কোনো কনসেপচুয়াল প্রশ্ন নয়। হাজারো মনোবিদ আছে, প্রতিদিন তোমরা 2টা 4টা করে নতুন নতুন নাম শুনছো। দেখো তোমরা স্টারম্যানের নাম শুনেছো, ঠিক আছে, তোমরা নাম শুনেছো আমার কাছে অনেক ধরনের যারা মনোবিদ ছিল তাদের কথা, স্টার্ন শুনেছো, তারপরে কেটল শুনেছো, ম্যাসলো শুনেছো, বিভিন্ন বিভিন্ন মনোবিদ আছে। আবার নতুন একটা শুনলাম ম্যান্ডিফোর্ড, হারবাক, এরকম নতুন নতুন নাম শুনছি। তো এটা হবে কিং এবং থর্নডাইক, অপশন এ এর সঠিক উত্তর। যে শিশু বিকাশের ঊর্ধ্বক্রম মানে স্টেজ বাই স্টেজের তত্ত্বকে ব্যক্ত করেছেন থর্নডাইক এবং কিং। এদের তত্ত্ব আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। এগুলো এরকম প্রশ্ন একটা দুটো আসতেই পারে। যেমন আমি আগের দিন তোমাদের যে একটা প্রশ্ন দেখিয়েছিলাম, সেখানে আই থিঙ্ক টারম্যানের কোন একটা ইংলিশ কোটেশন ছিল। তো এরকম প্রশ্নগুলো যদি আমাদের পড়ার মধ্যে চলে আসে তাহলে আমরা পারবো, না আসলে আমাদেরকে যে কোনো একটা উত্তর দিয়ে আসতে হবে, তাই না? তো এখানে আমরা অপশন এ কে সঠিক উত্তর হিসেবে নেব, কিং এবং থর্নডাইক। একজন উত্তর দিলে সি, একটু কেন বলবে আমাকে? কোন একজন উত্তর সি দিয়েছো? আচ্ছা, পরের প্রশ্নে যাই। এই দেখো সুন্দর প্রশ্ন এসেছে। স্যার ওটা থর্নডাইকই হবে, কারণ থর্নডাইকের যে মাল্টিপল ফ্যাক্টর থিওরিটা আছে, সেই মাল্টিপল ফ্যাক্টর থিওরির মধ্যে যে 4টা স্তর আছে, তার মধ্যে লেভেল আছে, হুম, আর রেঞ্জ আছে, এরিয়া আছে, স্পিড আছে। হুম, ওর মধ্যে একটা হচ্ছে লেভেল বা স্তর। হুম। এই স্তর বিন্যাসের কথা তিনি প্রথম বলছিলেন। সেই জন্য আমি তো বললাম কিং এবং থর্নডাইকের তত্ত্বগুলোতেই আসবে। এগুলো আমাদের ক্লাসে হয়েছে, তবে কি এই কিং এর তত্ত্ব কিন্তু আমাদের নেই। দেখো অনেক তত্ত্ব আছে, আমি অনেকের তত্ত্বের নাম বলেছিলাম, প্রায় 11টা 12টা তত্ত্ব। তার মধ্যে যেগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেগুলোই পড়িয়েছি। এখন যখন আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, অনেক কিছু পড়ানো হয়নি, আমি বলেছি এর আগের ক্লাসেও। যেমন আমরা আইকিউ পড়িনি, বুদ্ধির পরীক্ষা যেগুলো রয়েছে, সেই বিনে সাইমন, সেই বুদ্ধির যে অভীক্ষা বা কিভাবে পরীক্ষা করব সেগুলো কিন্তু পড়িনি। কারণ আমি সিলেবাসটা একটা 70-80% কভার করতে চাইছি, তারপরে ওইগুলোতে আবার ধরে ধরে আসবো। তো যে তত্ত্বগুলোর মধ্যে পড়েছিলাম তার মধ্যে থেকে একটু টাচেবল আছে। 15 নাম্বার প্রশ্ন, সংরক্ষণ, ক্রমপর্যায়, সংখ্যার ধারণা, শ্রেণীকরণ। আশা রাখছি এইটা তোমরা কেউ ভুল বলবে নি। আগের প্রশ্নের সঙ্গে এটা একটা দ্বন্দ্ব হয়েছিল আমাদের। অপশন বি শিউলি দিয়েছে, সায়নী, রুদ্র, সঙ্গীতা, চৈতালি প্রত্যেকেই বি দিয়েছে। বি ছাড়া বিক্রম, উর্মি প্রত্যেকেই বি দিয়েছে। হ্যাঁ, আগের তত্ত্বে আমরা পড়লাম এইটাকে কথাই লেখা ছিল, ওই যে 3টে পাথর ক খ গ, আবার দুজনের নাম যদু, মধু, আর এটা কি সামথিং ছিল ভুলে গেলাম। তো এই যে সংখ্যায় সাজানো বা উচ্চতায় সাজানো, এই যে ধারণাগুলো বা সংরক্ষণের নীতি, এগুলো কিন্তু আসে বাচ্চার 3 নম্বর পর্যায়ে। তো বি যেটা মূর্ত সক্রিয়তার স্তর, একে আমরা কংক্রিট অপারেশনাল স্টেজ বলি, এটাই পিঁয়াজের তত্ত্বের 3 নাম্বার স্তর। 4 নাম্বার হচ্ছে যৌক্তিক সক্রিয়তা, এরপরে আর কোনো স্তরের কথা উনি বলেননি।
16 নাম্বার প্রশ্ন খুব সুন্দর। কোহলবার্গের মতে নৈতিক বিকাশের উপাদানগুলি কি কি? আচ্ছা, পিন্টু পেয়েছি ডি, আনন্দ পেয়েছি ডি, শিউলি পেলাম বি, চৈতালি ডি, উর্মি ডি, অঙ্কিতা ডি, হামিদুল শেখ ডি। আচ্ছা, পায়েল দোলই বি বললো, বাদ বাকি অনেকে ডি উত্তর দিচ্ছে। অনিন্দিতা ঘোষ ডি। হ্যাঁ, একদমই সঠিক উত্তর অবশ্যই ডি। কারণ এটুকু ভাবতেই হবে আমাদেরকে, নৈতিক বিকাশ শুধুমাত্র জ্ঞানমূলক দ্বন্দ্ব এমনটা কিন্তু নয়। কেন জ্ঞানমূলক বিকাশ হতে হবে না? কেন কোনো কিছুকে গ্রহণ করার ক্ষমতা, সেটা নৈতিক বিকাশের মধ্যে আসবে না? শুধু দ্বন্দ্বটাই আসবে? স্যার প্রশ্ন তো গুলি করেছে, মানে একটা তো নয়, অনেকগুলো উপাদানগুলি। হ্যাঁ সরি, প্রশ্ন এরকম ব্যাপার নয়, পরবর্তীকালে এরকম হয়ে দেখা একটা উত্তর হতে পারে, এরকম ভাববে না। আমি হয়তো আগের ক্লাসে বলেছিলাম যে প্রধানত থাকলে একটাতে যাবে, আর প্রধানত না থাকলে অনেকগুলো ভাববে, কিন্তু অনেকগুলোই হবে এমনটাও নয়। তোমাদেরকে তারা বিভিন্ন রকম গোলানোর জন্য বিভিন্ন রকম প্রশ্ন করবে, যে উপাদান গুলি বলেছে মানে তিনটাকে, এরকম ব্যাপারটা কিন্তু নয়। তারা তোমাকে গোলাতেই পারে, তোমাকে বিভিন্ন রকম ভাবে তোমার মাইন্ডটাকে তালগোল পাকিয়ে দিতে পারে তারা। তোমাকে ঠিক থাকতে হবে তোমার জায়গায়। তো অবশ্যই জ্ঞানমূলক বিকাশ হতেই হবে, নাহলে নৈতিক বিকাশ কিভাবে? শুধু জ্ঞানমূলক দ্বন্দ্ব হলে হবে? হিঞ্জের ডেলিমাতে কি ছিল? তোমাকে একটা দ্বন্দ্বে ফেলছে, কিন্তু ওইটি তার উপাদান এমনটা নয়। তোমার জ্ঞানমূলক বিকাশ হতে হবে। ক্লাস 5-এর বাচ্চা চুরিকে কি মনোভাবে দেখবে, ক্লাস 1-এর বাচ্চা কি মনোভাবে দেখবে। আমি একটা গল্প বলেছিলাম মনে আছে, আমার স্কুলের একটা কাহিনী। আমার একটা বাচ্চার বোতল থেকে আমি জল খেয়ে নিয়েছিলাম, সে আগে আমার ছাতা ভেঙে দিয়েছিল। আমরা কি জানি, গ্রামে স্কুলে পড়েছি, জল তো সবারই জল, এরকম আর কি, এর জলে মুখ মানে হাত দিয়া চলবে না, তার জলে হাত দিয়া চলবে না, এরকম তো জানতাম না। তো অবশ্যই এখানে তোমার জ্ঞানমূলক বিকাশটা দরকার, সেখান থেকেই তুমি দ্বন্দ্বের অবসান করতে পারবে। আচ্ছা, কে একটা মেসেজ লিখলে কি বুঝতে পারলাম না, তাড়াতাড়ি করে পেরিয়ে গেল। আচ্ছা, আসবো পরের প্রশ্ন। খুব সুন্দর প্রশ্ন, ভাই গডস্কির এই প্রশ্নটা আসে, এরকম প্রশ্ন অনেক সময় এসে। 40 নাম্বার প্রশ্ন, ভাই গডস্কির যে প্রক্সিমাল যে ডেভেলপমেন্ট জোন বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটা কোন ধারণার সঙ্গে যুক্ত রয়েছে? এখানে ধারণাটি বলেছে, তাই না? শিক্ষার্থীর শিখনের ক্ষমতাকে ব্যক্ত করে, শিক্ষার্থীর শিখনের অসম্পূর্ণতাকে ব্যাখ্যা করে, শিক্ষার্থীর শিখনের ওপর অন্যদের ভূমিকাকে ব্যাখ্যা করে। আচ্ছা, কে একজন সি বললো, কেউ একজন ডি বললো, কেউ একজন সি বললো। আচ্ছা দেখি সবার উত্তরটা নেই। সায়নী সি বললো, শিউলি ডি সি বললো, শিউলি সি, অনিন্দিতা সি বললো, পায়েল এগুলো অনেকে ডি, অঙ্কিতারে সি। আচ্ছা, প্রত্যেকেই মোটামুটি উল্টা পাল্টা উত্তর হয়েছে, কেউ সি কেউ ডি, কেউ সি কেউ ডি। দেখো, প্রক্সিমাল ডেভেলপমেন্টের যে ধারণাটা, সেটা পুরো একটা গোল বৃত্তটার 3টে পার্টকেই বোঝায়। একটা, যেটা সে নিজে করতে পারছে, একটা অন্যের সহায়তা নিয়ে পারে, আরেকটা যারই সহায়তা নোক না কেন সে কোনো মতেই পারবে না। ডেভেলপমেন্ট, একটা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, আর বিয়ন্ড দ্য ডেভেলপমেন্ট, এই 3টে জিনিসই একসঙ্গের একটা ধারণা। শিক্ষার্থীর নিজের ক্ষমতাকেও ব্যক্ত করবে, শিক্ষার্থীর
শিখনের অসম্পূর্ণতা, যেটা সে করতে পারেনি অন্যের সহায়তা নিয়ে, সেটাকেও ব্যক্ত করবে। আর শিক্ষার্থীর শিখন অন্যের দ্বারা, যেটা MKO, মোর নলেজেবল আদার্স, তার দ্বারাও কতটা প্রভাবিত হচ্ছে সেটাকেও ব্যক্ত করবে। অবশ্যই এটা আমরা অপশন ডি কে নেব। সি ডি অনেকেই দিয়েছো, যারা ডি উত্তর দিয়েছো তাদের উত্তরটা সঠিক হিসাবে নেব আমরা। তো কারণ আমরা দেখতেই পাচ্ছি যে এখানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে ওই পুরো যে কি বলবো রিংটা ছিল, তার মধ্যে 3টে পার্ট ছিল, টোটালটাই একটা ধারণা, সেই ধারণার 3টে পার্ট ছিল। বোঝাতে পারলাম? এটা যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে সে বলতে পারো, বা তার কোনো যদি আমার উত্তর নিয়ে সন্দেহ থাকে। স্যার স্যার হ্যাঁ বলো। একটি হচ্ছে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, হুম জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, মানে না জেপিটি, প্রক্সিমাল, জোন অফ হ্যাঁ প্রক্সিমাল ডেভেলপমেন্ট আর জোন অফ বিয়ন্ড দ্য বিয়ন্ড ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট, হ্যাঁ যেটা তার হ্যাঁ জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট যেটা সে নিজে যেটা করতে পারে, তারপর সাহায্য হুম নিয়ে যেটা করে, আর বিয়ন্ড হুম ডেভেলপমেন্ট যেটা সে হ্যাঁ কোনো মতে পৌঁছাতে পারে না। হ্যাঁ তো বিয়ন্ড ডেভেলপমেন্ট কে তো যাওয়ার আগেই জন্য প্রক্সিমাল ডেভেলপমেন্ট থেকে যাচ্ছে, তাহলে এই অসম্পূর্ণতা ব্যাখ্যা করে ওটা কেন ধরবো, এই বিটা কেন ধরা হবে জন্য প্রক্সিমাল ডেভেলপমেন্টের মধ্যে? দেখো আমি তোমাকে এটা বলছি, এই ধারণাটা 3টে একসঙ্গে যুক্ত, যেখানে শুধু জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কোন এটা এরিয়া এরকম বোঝাতো, তখন আমরা যেতাম অপশন সি। যখন বলছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের ধারণাটা মানে অ্যাকচুয়াল জেডপিডি এন্ড বিয়ন্ড দ্য ডেভেলপমেন্ট অল আর ইনক্লুড। হ্যাঁ, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের বাইরে তো বিয়ন্ড ডেভেলপমেন্ট, মানে বিয়ন্ড ডেভেলপমেন্ট কি যেতে হলে জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট পেরিয়ে যেতে হবে, সেটাই বলছি। হ্যাঁ তাহলে বি তো কি করে নেব এখানে? ভাইগটস কি তার যে পুরো ধারণাটা দিয়েছে, পুরো ধারণাটার একটা মেন ধারণা হচ্ছে জেডপিডি, যে জেডপিডির 3টে পার্ট, আমার পিপিটি গুলো একটু খুলে দেখবে, জেডপিডির 3টে পার্ট, একটা পার্ট অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, নিজের ক্ষমতায় করতে পারবে, তার পরের পার্টটা কাউকে প্রম্পটিং মানে একটু ধরিয়ে দিতে হবে, আর তার পরের পার্টটা সাহায্য করলেও পারবে না। এই পুরোটা একটা ধারণা। আমাকে যদি বলতো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের অঞ্চলটি, তখন কিন্তু অপশন সিতে যেতাম। যেহেতু পুরো ধারণাটা বলছে, অপশন ডি টিকে আমাদের সঠিক উত্তর বলে বিবেচনা করতে হবে। স্যার বলছি যে বলো। স্যার বৃত্তগুলো একবার স্যার বলুন স্যার, যে কি জেডপিডি যে 3টে সার্কেল স্যার বললেন, 3টে একদম মাঝের যে সার্কেলটা শুনে নাও, একদম মাঝের যে সার্কেলটা সেটা হচ্ছে শিশু নিজের দ্বারাই করতে পারবে, মানে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, শিশু নিজের দ্বারাই কাজটা করতে পারবে, জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। তার পরের জোনটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেটা শিশু অন্যের একটু সাহায্য পেয়ে করতে পারবে, মানে যেখানে মোর নলেজেবল আদার একটু হেল্প করলে পারবে। তারপরেরটা হচ্ছে MKO, মোর মানে নলেজেবল আদার হেল্প করলেও যখন পারবে না, সেই যে জোনটা, একে বলছে জোন অফ বিয়ন্ড ডেভেলপমেন্ট। এই 3টে ধারণাই বা 3টে জোনই একটা ধারণার মধ্যে ইনক্লুড, যার নাম হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের কনসেপ্ট অফ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এখানে যদি ধারণা উত্তরটা মানে প্রশ্নটা না দেওয়া থাকতো, কোনটি দিত, তখন অপশন আমরা সি ধরতাম। যেহেতু
ধারণাটি কি ব্যাখ্যা করছে, তখন সবগুলোই ব্যাখ্যা করছে। বোঝাতে পারলাম? পরে আছে দেখো, হ্যাঁ আর স্যার পরে আছে, আরেকটা স্যার আচ্ছা বলো। বলেছিলেন স্যার হুম সিডিএস। আসলে স্যার আমার স্যার শরীরটা খারাপ ছিল স্যার, ওই জন্য অনেকদিন হুম আমি ক্লাস করতে পারিনি স্যার। বলো বলো কি বলছো, বলো তাড়াতাড়ি করে বলো। ডেঙ্গু হয়েছিল তো। তো আমি হ্যাঁ, বলছি সিডিএসএম টা কি বললে? সিডিএসএম টা স্যার কি স্যার? শুনতে পাচ্ছি না, বলো। সিডিএসএম আপনি বললেন না তখন? সিডিএসএম আমি বললাম এম কেও, মোর না না নলেজেবল স্যার, ওইটা না, আদার। তার আগে স্যার, তার আগে স্যার শ্রেণীকরণ সিরিয়াস আমি বলছি, ও মুক্তস্থকরণ। সিরিএসএন, আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 টিআরএস ওটা। আচ্ছা। সিরিএসএন মানে বাবা সাজানো, মানে ধরো তোমাকে আমি 5টা পাথর দিলাম আলাদা আলাদা, যারা অসমান আয়তনের, দিয়ে তোমাকে সাজাতে দিলাম যে কোনো দুটো সিরিজে। একটা হতে পারে অ্যাসেন্ডিং অর্ডার, একটা হতে ডিসেন্ডিং অর্ডার। যখন তুমি সাজাতে পারছো তখন তুমি আছো কোন স্টেজে? মূর্ত সক্রিয়তা স্তরে। যখন তুমি সাজাতে পারছো না তখন তুমি আছো কোন স্টেজে? তুমি আছো পাক যে প্রি অপারেশনাল স্টেজ। কেউ একটা কোনো কিছু লিখলে, অনেকক্ষণ থেকে দেখা হয়নি, আচ্ছা দেখে নিচ্ছি একটু মেসেজিং এ গিয়ে। আচ্ছা মেসেজিং এ কেউ কিছু বলছে। স্যার দেবাশিস পাল স্যারের বইটাতে সি অপশন আছে। আচ্ছা কোন উত্তরটা বলো? ওই আগের প্রশ্নটা? হ্যাঁ স্যার, জিপিডি ওইটা। আচ্ছা আমি দেখবো, তাহলে তুমি যখন বললে একবার দেখবো। যে বইগুলো এরকম রয়েছে সেই বইগুলোতে অনেক সময় উত্তরে একটু আধটু মিসম্যাচ হতে পারে, ঠিক আছে? তুমি প্রশ্নটা বললে অবশ্যই ভেবে রাখবো। পরবর্তী ক্লাসে এই বিষয়টা নিয়ে প্রথমে আমি আলোচনা করব, একটু মনে করিয়ে দিবে। অবশ্যই ভুল হতেই পারে, না হওয়ার কিছুই নয়। আমি আমার মতো করে উত্তরটা দিয়েছি, আমি ওনার বইটা একটু ঘেঁটে দেখব, আর ওনার বইতে যদি সেরকম কিছু লেখা থাকে সেগুলোও দেখবো। তুমি ওনার বইগুলো দেখলে বুঝতে পারবে যে কনসেপ্ট গুলোকে একদম 1.5-2 লাইনে দিয়ে চলে গেছে, কিন্তু আমি যে তোমাদেরকে মেটেরিয়ালস গুলো বানিয়ে দিচ্ছি প্রত্যেকটাই নিউ, এবং অজস্র ইনফরমেশন তার মধ্যে পাটে পাটে দেওয়ার চেষ্টা হয়েছে। আশা রাখবো অনেকটা হেল্প হবে। আমি ওনার বইটা দেখবো, অবশ্যই দেখবো। পরের প্রশ্ন আছে 64 নাম্বার প্রশ্ন, বস্তুবাদী এবং নির্মিতিবাদী এর মধ্যে পার্থক্য কোথায়? বস্তুবাদের ভিত্তি মানে জ্ঞানের ভিত্তি হচ্ছে বস্তু জগৎ, নির্মিতিবাদে জ্ঞানের ভিত্তি বস্তু জগৎ নয়। আচ্ছা মানলাম। বস্তুবাদ মনে করে জ্ঞান শিক্ষার্থীর উপর নির্ভরশীল নয়, নির্মিতবাদ মনে করে জ্ঞান শিক্ষার্থীর উপর আচ্ছা মানলাম। বস্তুবাদ জ্ঞানের স্থায়িত্বে বিশ্বাসী, নির্মিতিবাদ জ্ঞানের স্থায়িত্বের উপর বিশ্বাস করে না। উপরের সবগুলি। আচ্ছা কোনটাকে উত্তর হিসাবে আমরা নেব? পিন্টু বলছে ডি। আচ্ছা বিক্রম বলছে ডি, সুস্মিতা বলছে ডি, আচ্ছা পায়েল দোলই বলছে ডি। আচ্ছা দেখো আমি একটুখানি বুঝিয়ে দেই বিষয়টা। নির্মিতিবাদ মানে হচ্ছে কার তত্ত্ব? পেঁয়াজের তত্ত্ব। আর বস্তুবাদ মানে মনে রাখবো যেটা আমাদের বাস্তব যে জগৎ, সেই জগৎ থেকে নেওয়া জ্ঞান, যে জগৎ থেকে নেওয়া আমাদের জ্ঞান। তাহলে বস্তুবাদ মনে করে জ্ঞানের ভিত্তি জগৎ, একদম সঠিক বলছে। নির্মিতিবাদ মনে করে জ্ঞানের ভিত্তি জগৎ নয়। হ্যাঁ নির্মিতিবাদ তো মানুষের উপর বেশি কনসেন্ট্রেট করে, ইন্ডিভিজুয়াল। বস্তুবাদ মনে করে জ্ঞান শিক্ষার্থীর, একদমই এও তার উল্টা। নির্মিতিবাদ মনে করে শিক্ষার্থীর উপরে জ্ঞান নির্ভর করে। বস্তুবাদে জ্ঞানের স্থায়িত্বে বিশ্বাসী আছে, নির্মিতিবাদে জ্ঞানের স্থায়িত্বের, হ্যাঁ সবগুলোই ঠিক। এখানে উত্তর ডি হবে, সবগুলোই ঠিক। উত্তর ডি সবগুলোই ঠিক।
স্যার বস্তুবাদ কি? বস্তুবাদ মানে এমন একটা মতবাদ যেই মতবাদে বাস্তব জগৎকেই সমস্ত কিছুর আধার বলেছে। মানে আমি যাহা দেখতে পাচ্ছি তাহাই আছে, তার বাইরে কোনো কিছুই নাহি, এই বিষয়টা হচ্ছে বস্তুবাদ। মানে তারা বাস্তব যে বস্তু জগৎ এর ওপরেই বেশি পরিমাণ মানে কি বলবো প্রভাব দেয় বা জোর দেয়। বুঝাতে পারলাম? বস্তুবাদ মানে যে সে জোর দিবে বাস্তব যে বস্তু জগৎ যেগুলোকে আমরা স্পর্শযোগ্য সেই জিনিসগুলোই বস্তুবাদের মধ্যে থাকবে। যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান তুমি দেখে জানবে, যে তুমি জানবে কেমন ভাবে কোনো একটা পাথর সম্পর্কে, পাথরটাকে দেখে হাত দিয়ে এইভাবে বুঝবে, সেইটা হচ্ছে কি বস্তুবাদ। তারপরে প্রশ্ন আসছে 65 নাম্বার প্রশ্ন, স্ক্যাফোল্ডিং বা যেটাকে আমরা ভার বন্ধন বলে থাকি। স্ক্যাফোল্ডিং যেটাকে আমরা ভার বন্ধন বলে থাকি। বাবারে যা ইংলিশটা, বাংলাটা ইংলিশটা আমি অনেক সোজা। আচ্ছা, পিন্টু, চৈতালি, সায়নী প্রত্যেকেই অপশন, সচিন দেখলাম উত্তর এ দিয়েছে। দেখো বাবা, আমি যখন স্ক্যাফোল্ডিং পড়িয়েছিলাম দেখবে আমি 3-4টা কথা উচ্চারণ করেছিলাম। একটা যে ক্লু দেবে মানে সংকেত দান, তাকে মনে করিয়ে দিবে, এবং আরো বলেছিলাম যে তার প্রবলেম গুলোকে ছোট ছোট পার্টে বিভক্ত করে দিবে। মানে তুমি কোনো কিছু একটা বিষয় বুঝতে পারছো না, আমি তোমাকে উদাহরণ দিলাম, এটাও স্ক্যাফোল্ডিং। আগের দিন আমি পড়াতে গিয়ে বলেছিলাম, মনে করো যে খুব গরমকাল, ট্রেনে দেখবে একটা লম্বা পাড়া সবজি বিক্রি হয়, বেশ লবণ টবণ ছাড়িয়ে বিক্রি করে, খুব খেতে ভালো লাগে গরমকালে, তখন তোমাদের মাথায় আছে কি শসা। এই যে আমি মনে করিয়ে দেওয়াটা, ইটস কল প্রম্পটিং, এটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং। তোমার অনেক বড় একটা রচনা আছে, রচনার আমি পয়েন্ট গুলো তোমাকে ধরিয়ে দিচ্ছি, ইটস অলসো এ স্ক্যাফোল্ডিং। তোমার কোনো কিছু সম্পর্কে বুঝতে অসুবিধা হচ্ছে, সেগুলোকে আমি আরো ছোট ছোট করে দিলাম, আরো সহজ করে বুঝিয়ে দিলাম, এটাও স্ক্যাফোল্ডিং। আবার এটাও বলেছিলাম স্ক্যাফোল্ডিং কিন্তু কন্টিনিউয়াস নয়, কিছু সময় পর স্ক্যাফোল্ডিং সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আছে, নাহলে কি হবে, বাচ্চার শিখন প্রভাবিত হয়ে পড়বে। তাহলে অবশ্যই 65 নম্বরের প্রশ্ন উত্তর ডি। পরে প্রশ্ন ভাইগটস্কির 28 নাম্বার, সরি কত প্রশ্ন, 59 নাম্বার প্রশ্ন। ভাইগটস্কির তার শিখন তত্ত্বে শিক্ষকের ভূমিকা প্রসঙ্গে বলেছেন। এই ধরনের প্রশ্নগুলো আজকাল বেশি আসার প্রবণতা, তবে কেমন দিবে বলতো? অপশন এ দিবে এ এন্ড বি, অপশন বি তে দিবে সি এন্ড ডি, অপশন সি তে দিবে এ বি সি, এরকম করে দেওয়ার প্রবণতা কিন্তু এখন বাড়ছে। এখানে প্রত্যেকে উত্তর দিচ্ছ অপশন ডি, উপরে সবগুলো। আচ্ছা একটু পড়ে দেখি। শিখন পরিস্থিতিকে সমস্যামূলক করতে সচেষ্ট হবেন, অবশ্যই শিক্ষককে অবশ্যই হতে হবে। সামাজিক পরিস্থিতি এমন ভাবে গড়ে তুলবেন যেখানে শিক্ষার্থীদের শিখনের, হ্যাঁ এটাও ঠিক, একদম শিখনের মানসিকতা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা জাগরণ করতে হবে। প্রেরণা মানে কি? তাদেরকে মোটিভেট করতে হবে, মোটিভেট করতে হবে তাদেরকে। তাহলে অবশ্যই ভাইগটস্কির তত্ত্বে এই বিষয়গুলো কিন্তু ছিল। তো উপরের সবগুলি 59 নাম্বার প্রশ্নের উত্তর অপশন ডি। তারপরে আসছি নৈতিক বিকাশের কোনটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। আগের একটা প্রশ্ন করে এসেছি, এই প্রশ্নের সঙ্গে কিন্তু মিল আছে। শিউলি এবং পিন্টু, সুস্মিতা তিনজনের ডি বলছে। আচ্ছা
হামিদুল বলছে, চৈতালি বলছে ডি। একদমই সঠিক উত্তর, প্রত্যেকেরই উত্তর পেয়েছি। তনুশ্রী, অঙ্কিতা, অঙ্কিতা, রুদ্র, অপশন ডি। কারণ নৈতিক বিকাশের তত্ত্বে অনুশীলন ব্যাপারটা থাকেনি। অনুশীলন ব্যাপারটা কিন্তু নৈতিক বিকাশের তত্ত্বে ছিল না। জ্ঞানমূলক দ্বন্দ্ব ছিল, সমস্যার সমাধান ঘটিয়ে ইকুইলিব্রিয়াম আসানোর ঘটনা ছিল, এবং ভূমিকা গ্রহণের ক্ষমতাটাও নৈতিক বিকাশে ছিল। থাকেনি কোনটা? অনুশীলন। অনুশীলন কিন্তু নৈতিক বিকাশের তত্ত্বে থাকেনি। তারপরের প্রশ্ন, এটাও খুব সোজা প্রশ্ন। শারীরিক বিকাশের সঙ্গে নিচের কোনটি সম্পর্কযুক্ত নয়? 75 নাম্বার প্রশ্ন। শারীরিক বিকাশের সঙ্গে যুক্ত নয়, অপশন ডি। আচ্ছা, শিউলি বলছে অপশন এ। আচ্ছা, রুদ্র এবং সঙ্গীতা এরা অনেকে ডি বলছে, একজন দেখলাম অপশন এ বলেছে, বাদ বাকি সবাই অপশন ডি বলছে। একদমই শারীরিক বিকাশের সঙ্গে দেহের ওজনের সম্পর্ক নয়। যখন আমি শারীরিক বিকাশ পড়িয়েছিলাম, বৃদ্ধি, একটা শিশু হওয়ার সময় তার ওজন থাকে 2.5 কেজি 3 কেজি, 2-3 মাসের মধ্যেই তার ওজন ডবল হয়ে 6 কেজি হয়ে যায়। এটা তো বাবা বলেছিলাম শিউলি। অবশ্যই দেহের ওজন শারীরিক বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত। যদি তুমি সম্পর্ক নেই, এ নেইটা না দেখে উত্তর করে দিয়েছো, এইটা হলে কিন্তু পরীক্ষাতে খুব সমস্যার মধ্যে পড়বে। প্রত্যেককেই বলছি, নয়, নেই, না, হয়, হ্যাঁ, এগুলো কিন্তু দেখে প্রশ্নের উত্তর করবে। প্রশ্নটি খুবই সোজা ছিল, তারপরেও কিন্তু 1-2 জনের দেখলাম উত্তর অন্যরকম এসেছে। বলো উর্মি, ভালো করে ওপেন করে বলো যেটা বলতে চাইছো। বলছি স্যার, মস্তিষ্কটা কি শারীরিক বিকাশের মধ্যে পড়বে? অবশ্যই, কেন মস্তিষ্কের ওজনটা কি শারীরিক বিকাশের মধ্যে পড়ে না? যখন একটা বাচ্চা ছোট হয় তখন তার মস্তিষ্কের যা ওজন থাকে একদম বৃদ্ধি পর্যন্ত একই রকম কি থাকে? আমি জানি না, কিন্তু জীবন বিজ্ঞানের স্যার হয়তো ভালো বলতে পারবেন। কিন্তু একদম যখন সে জাইগটে তৈরি হচ্ছে তখন তার তো মস্তিষ্ক একদম ছোট্ট থাকে। এটা তো আমিও জানি না, কিন্তু এটা তো মনে হচ্ছে একটু কেমন কেমন। না না হ্যাঁ, না, যখন অবশ্যই। একটা বাচ্চা রক্ত বড় রক্ত হচ্ছে স্যার, সংবহন একটা বলো, বাচ্চা বলতে বলতে। যখন বড় হচ্ছে স্যার, বলো। তখন তো স্যার তার মস্তিষ্কের ওয়েটটাও তো স্যার বাড়ছে, তাই না? একটা আর তো বাচ্চা, সে একটা ছোট্ট কথা তো, বাচ্চা যখন বড় ওটাই তো হচ্ছে, বলা হচ্ছে যে শারীরিক বিকাশের সঙ্গে অবশ্যই মস্তিষ্ক সম্পর্কযুক্ত। মস্তিষ্কের যে কার্যপ্রণালী সেইটা সম্পর্কযুক্ত মানসিক বিকাশের সঙ্গে ঠিক, কিন্তু মস্তিষ্কের যে ওজন বৃদ্ধি পাচ্ছে এটাও তো অবশ্যই শারীরিক সম্পর্কের সঙ্গে যুক্ত না? স্লাইড দেখা যাচ্ছে কি না স্লাইড অফ হয়ে গেছে? দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি তার জন্য একটু দাঁড়িয়ে গেলাম, তো নেটওয়ার্কের খুব ডিস্টার্ব বাবা এদিকে। স্যার হ্যাঁ, অনামিকা বলো। অনামিকা বলো। আচ্ছা, আমি একটু শেয়ারিংটাকে স্টপ করে দেই। বলো, এখন শোনা যাচ্ছে? বলো, দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু অনামিকা কিছু একটা বলবে বলছিলে, বলো। আমি আবার শেয়ার করছি স্লাইড। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ, অনামিকা কিছু একটা বলছিলে, বলো। আচ্ছা, যখন বলছো না তাহলে আমরা পরেরটাতে যাই। আশা রাখবো স্লাইডটা এসেছে। পরের প্রশ্ন আছে, প্রাক বাল্যকালের মানে যেটা আর্লি চাইল্ডহুড স্টেজ, শিশুদের শিক্ষাদানের উত্তম পদ্ধতি কি? আচ্ছা, অনেকেই বলছো খেলনা,
খেলনা খেলা, খেলনা খেলা, একদম খুব সোজা প্রশ্ন, আমাদের পড়ানোর মধ্য থেকেই সমস্ত প্রশ্ন আসছে। হ্যাঁ, প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো, খেলনা এবং খেলা। কারণ এই সময় বাচ্চার নিশ্চয়ই মডেল তৈরি করতে পারবে এমনটা নয়, এবং তারা কাগজ পেন্সিলে ড্র করে এটাই সব যাতে ভালো পদ্ধতি এমনটা নয়। এই জন্য দেখবে এখন নতুন বিভিন্ন মডেলের সেই কিউব সাজানোর মতো থাকে না, যে ওগুলো কি বলে, ভুলে গেলাম, জিগস অফ পাজল। তো এর মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। তো খেলনা খেলার মধ্যেই বাচ্চাদেরকে শেখানোটা সবচাইতে ভালো পদ্ধতির মধ্যে একটা। পরের প্রশ্ন, বংশধারা বলতে কি বোঝো? পিতা ও তার ঊর্ধ্বতন পুরুষদের নিকট থেকে শিশু জন্মসূত্রে কি পেয়েছে? মাতা এবং তার ঊর্ধ্বতন পুরুষ থেকে কি পেয়েছে? মাতা পিতা উভয় সূত্র থেকে কি পেয়েছে? মাতা পিতা এবং তাদের ঊর্ধ্বতন পূর্বপুরুষ থেকে কি পেয়েছে? বংশধারা বলতে কি? খুব বড় ক্লাস করেছিলাম একটা, কোনো একজন সি উত্তর দিয়েছো, কেন আমি জানতে চাইছি তার কাছে। এবারে তোমাদেরকে না বকলে হবে না, এক একটা আমি টপিক একদিন করে ক্লাস নিয়েছি। পূজা পাল, মাতা পিতা দু জায়গাতেই আছে, অপশন দিয়ে উত্তর দিবে। মাতা পিতা থেকে শিশু জন্মসূত্রে কি পেয়েছে, অপশন সিতে আছে। মাতা পিতা এবং তার উভয় ঊর্ধ্বতন পুরুষের নিকট থেকে কি পেয়েছে, এটাও আছে। তাহলে অপশনের যে মার্কিং করা আছে এ বি সি ডি, সেই অনুযায়ী দিবে। হ্যাঁ অবশ্যই ডি দিবে তবেই ঠিক। কোন একজন করেছিল উত্তর হচ্ছে দেখলাম এ, আমি জানতে চাইছি কেন। কারণ আমি নিজেই বলতে পারি আমি আমার মায়ের উচ্চতা পেয়েছি। তো কখনোই শুধু মায়ের কাছ থেকে নেওয়া বা বাবার কাছ থেকে নেওয়া এমনটা নয়, মা বাবা ছাড়াও অনেক মানুষ, আগের দিনে বলেছিলাম অনেকের মনে থাকতে পারে, মামা বা কাকুর মতোও দেখতে হয়। প্রচুর বার এই সমস্ত কথাগুলো বলেছি, যেটা নিয়ে অনেকে হাসি ঠাট্টা করবে, হ্যাঁ তুই কাকুর মতো দেখতে, এরকম কিছু নয়। বংশধারা, এটা বংশগতি, এগুলো যে কোনো দাদুর মতো কেউ দেখতে হতে পারে। তাহলে অপশন ডি, 1 নম্বরের প্রশ্নের উত্তর অপশন ডি। পরের প্রশ্ন একদম বাচ্চাদের প্রশ্ন, তোমরা এখন প্রত্যেকেই জানো, একটি সন্তান যদি কন্যা হয় তাহলে কেমন হতে হবে? নারীর ওয়াই ক্রোমোজোম আসবে, পুরুষের এক্স ক্রোমোজোমে একসঙ্গে মিলবে। নারীর এক্স ক্রোমোজোম, পুরুষের এক্স ক্রোমোজোম, নারীর ওয়াই ক্রোমোজোম। প্রিয়াঙ্কা দাস, তোমাকে পিটতে হবে এবারে, আসছি আমি প্রত্যেকের। আগের দিন আমরা বলেছিলাম ক্রোমোজোম টোটাল 23 জোড়া, ক্রোমোজোম টোটাল 23 জোড়া বা 46টি, 23 দুগুণা 46। প্রত্যেকের উত্তর বি পেলাম, খালি কোন নামটা ভুলে গেলাম, একটু আগে দেখলাম। তো সে উত্তর সি দিয়েছে। আমি একটু বলে দেই ভালো করে, মেয়েদের যৌন নির্ধারণকারী ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স, ছেলেদের যৌন নির্ধারণকারী ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই। তাহলে ছেলেদের একটি মাত্র ওয়াই থাকে, একটি মাত্র এক্স থাকে, আর মেয়েদের দুটোই এক্স থাকে। তাহলে মেয়েদের যদি দুটোই এক্স থাকে, তাহলে আর বলে বোঝানো উচিত দরকার নেই যে কন্যা মানে অবশ্যই দুটো এক্স থাকবে। তাহলে একটা এক্স নারীর থেকে আসবে, আরেকটা এক্স কিন্তু পুরুষের থেকে আসবে। নারীর কোনো ওয়াই ক্রোমোজোম নেই, যেটা যৌন নির্ধারণকারী ক্রোমোজোম, সেটা কিন্তু নারীর ওয়াই নেই। তাই তোমাদেরকে অনেকেই জানো, কোনো বাচ্চা সে মেয়ে হবে না ছেলে হবে, এটা কখনোই মায়ের ওপর ডিপেন্ড করে না, ইটস ডিপেন্ড অন ফাদার, বাবার উপর ডিপেন্ড করে। অনেকেই বৌমাকে খুব বকাঝকা গালিগালাজ করো, অনেক কিছু মারধর করে,
যে স্যার তোর একটু জন্যই। mistake হয়ে গেছিল আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমিও একটু করে দিস। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, এটা একটু বলে নেই আমি। দেখবে অনেকেই এই কথাগুলো শুনতে হয় যে তোর জন্যই আমার ছেলে বা আমার নাতি হয়নি, ছেলে না নাতি হয়নি, কেন হয়নি? যে মেয়েটার দোষ। মেয়ের কোন রকম কোন এইদিকে সে পুরুষ মানে সন্তান হবে না স্ত্রী সন্তান হবে, মানে কন্যা হবে না পুত্র হবে, এটা ডিটারমাইন করার কোনো জায়গাই নেই মেয়ের বা নারীর কোনো জায়গাই নেই। এটা ডিটারমাইন করে কে? পুরুষের ক্রোমোজোম। তো তাই তোমাদেরকেও বলা, পরবর্তীকালে এগুলো মাথায় রাখবে। আজ হয়তো তুমি বৌমা শাশুড়ি মা তোমাকে এরকম বলছে, পরবর্তীকালে তুমি শাশুড়ি মা হয়ে যাবে, তুমিও সেম বলবে, তাহলে শিক্ষার আর কোনো মূল্যই থাকবে না। অবশ্যই অপশন নাম্বার বি, নারীর একটি এক্স ক্রোমোজোম এবং পুরুষের একটি এক্স ক্রোমোজোম, দুটো মিলে এক্স এক্স হবে, যেটা হচ্ছে কন্যা সন্তানকে ডিটারমাইন করবে। পরের প্রশ্ন রয়েছে, ব্যক্তির বৌদ্ধিক ক্ষমতা নির্ভর করে বংশধারার উপর। এই প্রশ্নটা মনে হচ্ছে এর আগে আমি করিয়েছি ইংলিশ কোটেশনে, তবে করিয়েছি। ব্যক্তির বৌদ্ধিক ক্ষমতা নির্ভর করে বংশধারার উপর, এটি কোন মনোবিজ্ঞানী বলেছেন? টারম্যান, ডারউইন, মেন্ডেল, উডওয়ার্থ এবং মার্কুইস। এ বি সি ডি। আচ্ছা হামিদুল বলছো সি মেন্ডেল, সচিন বলছো এ টারম্যান। আচ্ছা যারা ক্লাস করেছে আমার তারা জানে আমি এটা ইংলিশ কোটেশন বাংলা কোটেশন, হ্যাঁ অনামিকা ঠিক, পূজা সায়নী প্রত্যেকেই এ। হ্যাঁ আমার পিডিএফ গুলোতে দেখবে সুন্দর করে এই বৌদ্ধিক ক্ষমতা সম্পর্কে বংশধারা এর ডেফিনেশন গুলো বিভিন্ন রকম দেওয়া আছে। তো টারম্যানই এই ডেফিনেশনটা দিয়েছিল বা এই কথাটা বলেছিল, আমরা দেখেছি বুদ্ধির তত্ত্বের ক্ষেত্রে যে এটা এর যে হেরিডিটির ওপর ডিপেন্ড করে, এটা টারম্যান উত্তর হিসাবে হবে। তারপরে 14 নাম্বার প্রশ্ন, বয়ঃসন্ধিকালে কিশোরীরা সাধারণত বয়ঃসন্ধিক্ষণের কিশোরদের থেকে এগিয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি 16-17 বছরের মেয়ে এবং একটি 16-17 বছরের ছেলে, কে সব চাইতে বেশি এগিয়ে থাকবে, মানে কোন দিক দিয়ে মেয়েটি এগিয়ে থাকবে? সাধারণ ক্ষমতা বা বুদ্ধি, ভাষা ক্ষমতা, সংখ্যা ক্ষমতা এবং যুক্তিদানের ক্ষমতা। সচিন উত্তর দিয়েছে বি ভাষা ক্ষমতা, অঙ্কিতা বি, শিউলি দিয়েছে এ, আচ্ছা পূজা দিয়েছে এ, বিক্রম দিয়েছে এ, আচ্ছা রুদ্র দিয়েছে বি, সায়ন দিচ্ছে ডি, যুক্তিদানে মেয়েরা এগিয়ে। আচ্ছা বদ্রি সরি অনিন্দিতা এবং অনিন্দিতা এ এ দিয়েছে, একসঙ্গে দুবার দিয়ে দিয়েছে। আনন্দ দিচ্ছে বি। দেখো এটা আমরা একজন দুজনকে দেখে কিন্তু বিচার করব না। প্রথম কথা, এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা আছে, আমি হয়তো তোমাদেরকে পড়ার সময় বলেছি যে লিঙ্গ বৈষম্য এরকমটা নয়, মেয়েরা সায়েন্স বুঝে, মেয়েরা গণিত বুঝে, কিন্তু তুলনামূলকভাবে কম, এটা মানতেও হবে। তাহলে সি এবং ডি কোনো মতেই হবে না। এবার আসছে কি ভাষার ক্ষমতা এবং সাধারণ ক্ষমতা বা বুদ্ধি। তো এক্ষেত্রে আমি সাধারণ ক্ষমতাটাকে খুব একটা গুরুত্ব দেব না, কারণ এক্ষেত্রে মেয়েরা ভাষার দিক থেকে ছেলেদের থেকে অনেক বেশি এগিয়ে। অনেক জায়গাতে হয়তো বলতে পারে সাধারণ ক্ষমতা, সাধারণ ক্ষমতার মধ্যে অনেক কিছু জড়িয়ে রয়েছে, বুদ্ধিও জড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে বলবো যে মেয়েদের ভাষাগত ক্ষমতাটা সবচাইতে বেশি পরিমাণ থাকে। এটাও বেশি হয়। কিন্তু পেয়েছিলাম স্যার যে বয়ঃসন্ধিক্ষণে কিশোরীরা মানে শারীরিক পরিবর্তনের দিক থেকে এগিয়ে থাকে, কিন্তু এখানে তো শারীরিক পরিবর্তন নেই, এখানে লিখেছে সাধারণ ক্ষমতা মানে বুদ্ধি দিয়েছে। হয়তো না, হয়তো না, মানে ম্যাচুরিটির দিক থেকেই তো এগিয়ে থাকে,
ম্যাচুরিটি বলতে বুদ্ধি, তার সাধারণ অন্যান্য বাদবাকি যেসব ক্ষমতা রয়েছে সবগুলোই তো থাকবে। হ্যাঁ, এ হবে মনে হচ্ছে। বাচনিক কি হবে? হ্যাঁ, অপশন এই হবে। করতে পারে মানে বাচনিক যেমন বন্ধু, যেমন এরা একটা সুরেলা হয়, মিষ্টি কেন কথা বলে। আচ্ছা আচ্ছা এর আচ্ছা আচ্ছা মধ্যেই তো বি চলে আসবে, এর মধ্যেই বি চলে আসবে। আচ্ছা, সাধারণ বুদ্ধি আমরা যখন পড়েছিলাম সাধারণ ক্ষমতা, সেখানে আমরা এটা দেখেছিলাম যে সমস্ত কিছু কাজের জন্য যে একটি ক্ষমতা, সেই ক্ষমতাই হচ্ছে সাধারণ ক্ষমতা। তো কখনোই আমার যতটুকু মনে হচ্ছে সাধারণ ক্ষমতায় করাটা উচিত হবে না। স্যার আপনি স্যার সাধারণত বলা হয়েছে স্যার, প্রধানত বলা হয়নি স্যার। যদি প্রধানত বলা হয়ে থাকতো তাহলে হ্যাঁ, আমার মনে হয় এটা বুদ্ধির ক্ষেত্রে বলা হয়, সাধারণত ভালো স্যার। করে বুঝো, মানে এটা কিন্তু বলছে অপশন এতে সাধারণত ক্ষমতা বা বুদ্ধির ক্ষেত্রে, মানে নারীরা মানে কিশোরীরা ক্ষমতার দিক থেকে কিশোরদের থেকে এগিয়ে থাকবে। স্যার আমি বলি একটু। বলুন অবশ্যই। স্যার আপনি তাহলে আমাকে বি হবে, বি হবে। যে হলো মানে একটা যদি 18 বছরের মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে সে হুম গুছিয়ে একদম মানে তার থেকে ছোট বয়সে দিলেও তারা সংসারটা হুম করতে পারে, কিন্তু একটা হুম ছেলের ক্ষেত্রে ম্যাচুরিটিটা আসতে মিনিমাম 25 থেকে 26 বছর লাগে, তারপরেও সে তার সেম লেভেলে আসতে পারে না, তাই না? আচ্ছা দেখো, এই যে জায়গাটা বলছো, না না, সংসার করার সাথে তো এই বুদ্ধির কোনো আমি সে মানে কথাটাই সম্পর্ক বলছি। নেই। দেখো অপশন সংসার এটা করার ভালো সাথে করে, এটা কোনো ইয়ে নেই। অঙ্কিতা একটু ভালো করে দেখো, সাধারণ ক্ষমতা নয়, সাধারণত ক্ষমতা বা বুদ্ধির ক্ষেত্রে ক্ষমতার দিক থেকে তো কোনো মতে এগিয়ে থাকতে পারবে না। দ্বিতীয় কথা, বৌদ্ধিক ক্ষমতার ডেভেলপমেন্ট হবে, কারণ ভাষাগত ক্ষেত্রে কি করে হতে পারে? না। দেখো আমাদের ভাষাগত ক্ষমতা কেন হয়, নর্মালি কি হয়ে থাকে যে স্যার এই মানে সময় মেয়েরা স্যার একটু টকেটিভ হয় স্যার, ছেলেদের তুলনায় মেয়েরা একটু স্যার টকেটিভই হয়। মানে একটা ছেলে একটু শাই হয়, মানে এই সময় ছেলেরা একটু শাই হয়, কিন্তু শুধু মেয়েরা সায়ের ক্ষেত্রে না, মেয়ে নর্মাল ক্ষেত্রে দেখো যে কথাগুলো উঠে এসেছে যে মেয়েরা কিন্তু সব চাইতে ভালো পারে, সেটা হচ্ছে কলা বিজ্ঞান, মানে কলা সাহিত্য যেটা। তো এক্ষেত্রে তাদের ভাষাগত ক্ষমতা সবসময় বেশি। আমরা, তোমরাও দেখবে যারা স্বামী স্ত্রী আছো বা আছেন, দেখবে স্বামী অনেক চুপচাপ, কিন্তু মেয়েদের যে বলার ক্ষমতা অনেক বেশি, এটা বয়ঃসন্ধি কাল থেকেই হয়ে আসে। তোমরা অনেক বেশি কথা বলতে পারো, আমি দুটো ক্লাস করে নেওয়ার পরে বাকিদের সঙ্গে আর কথা বলতে পারি না, কারণ আমাদের একদিনে শব্দ ব্যবহারের পরিমাণ যদি 2000 হয়, তো আমাদের 4500। বুঝতে পারলাম? মেয়েদের ভাষা ব্যবহারের ক্ষমতা অনেক বেশি। এই জন্য দেখবে যে ছেলেরা একটু বকার পর আর পারে না, ওই জন্য বরেরা মানে বউয়েরা খিটখিট করে বয়ের উপর যে তোমার আমার সঙ্গে কথা বলার সময় নাই। আরে বাবা, সে অফিসে গিয়ে তার যতটুকু ওয়ার্ড অফ স্টক মানে শেষ করে ফেলেছে। সে যদি একদিনে 2000 কথা বলতে পারে, শব্দ বলতে পারে, সে বলে ফেলেছে। তুমি একদিনে বলতে পারো 4500, তুমি তার মাথা খাচ্ছ। যদি এরকম বলা উচিত নয়, তা স্বাস্থ্য প্রসঙ্গে বললাম যে অবশ্যই মেয়েদের কিন্তু ভাষাগত ক্ষমতা অনেক বেশি ছেলেদের থেকে। একটু সার্চ করবে, একটা প্রাপ্তবয়স্ক মেয়ের প্রতিদিনের ভাষা ক্ষমতা কত, দেখবে 4500 দিবে কাছাকাছি। একটা ছেলের দেখবে 2 থেকে 2500। নিজের জীবনেও কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারবে এগুলো, ঠিক আছে? নিজের জীবনেও এগুলো কিন্তু প্রচুর ঘটে। যদি কেউ মানে স্বামী স্ত্রী বা অ্যাজ এন মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকো, দেখবে এটা ঘটে। ছেলেরা খুব একটা বেশি বলতে পারে না। পরের প্রশ্নে আসছি, লাস্ট প্রশ্ন, 30 নাম্বার প্রশ্ন। শিক্ষকের কর্তব্য কোনটি? 1, বংশধারা সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা। 2, শিক্ষার্থীরা যাতে নিজেদের ক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে সচেতন হয় সেই ব্যাপারে সাহায্য করা। অনুকূল পরিবেশ গড়ে তোলা।
একদম সোজা প্রশ্নই ছিল। অপশন ডি একদম সঠিক উত্তর। এক্ষেত্রে শিক্ষার মানে শিক্ষকের সমস্ত গুলো হবে অনুকূল পরিবেশ তৈরি করা, তার দুর্বলতা আছে কোনটায়, সবলতা আছে কোনটায়, সেটাকে দেখানো। অবশ্যই অপশন ডি। আর কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আরেকটা রয়ে গেছে। সামাজিকীকরণ কোন ধরনের প্রক্রিয়া? নিরবিচ্ছিন্ন, শৈশব থেকে বয়ঃসন্ধিকাল পর্যন্ত, বিদ্যালয়ে প্রবেশ করার পর থেকেই, গৃহে, বাইরে শিশু যখন অন্যের সংস্পর্শে আসে। আচ্ছা, অর্পিতা, আনন্দ, সঙ্গীতা তিনজনে এ, তনুশ্রী এ, অনামিকা এ। আচ্ছা, সবাই এই দিচ্ছ, কে অন্য কেউ দিচ্ছে কি? না, অন্য এখন পর্যন্ত কেউ কিছু দেয়নি। একদমই সঠিক উত্তর সামাজিকীকরণ নিরবিচ্ছিন্ন। ব্রিক্কম সরকার, গৃহের বাইরে শিশু যখন অন্যের সঙ্গে সংস্পর্শে তখন তার সামাজিকরণ। কেন বাবু, বাড়িতে সামাজিকীকরণ হয় না তার? স্পিকারটা অন করে একটু বলবে, কোন একটা বাচ্চা বাড়িতে সামাজিকীকরণ হয় না তার? যখন সামাজিকীকরণ আই থিঙ্ক 3 নাম্বার ক্লাস করিয়েছিলাম তখন বলেছিলাম ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ সোশ্যালাইজেশন। মানে সামাজিকরণের প্রথম ধাপ হচ্ছে পরিবার, দেন হচ্ছে স্কুল। তাহলে সামাজিকরণের প্রথম ধাপ হচ্ছে পরিবার। তাহলে গৃহের বাইরে গেলে তবেই তার সামাজিকরণ হবে। কে এরকম বলেছে? পরিবার থেকে হবে। বাচ্চাকে আমরা পরিবার থেকে শিখাই, ডুজ অর ডোন্টস করাই না? এগুলো করবি না বাবা, এগুলো করবি মা, এগুলো করবি না, এরকম আমরা শেখাই। অবশ্যই এটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, আমৃত্যু পর্যন্ত চলবে। অনেক বাচ্চা আছে, অনেক মানুষ আছে 40 বছরেও সামাজিক হয়নি, যার জন্যই তো সমাজে এত দুর্নীতি দেখতে পাচ্ছি, বিভিন্ন দুর্ঘটনা আমাদের চোখের সামনে ভাসছে। তাহলে তাদের এখনো সামাজিকীকরণ হয়নি। আজকে এখান পর্যন্তই, তারপরে আর কোনো প্রশ্ন নেই। এর পরে আমরা প্রত্যেকের যেমন